যাই হোক, সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন নাকি? জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখো, তখন থেকে কিন্তু আমি বসে বসে এই ডেটা শিটটা ক্রিয়েট করলাম, বুঝতে পারছো? জি ভাইয়া। যে এখানে বেশ কয়েকজন নাম ধরে নাও, যে এগুলো হচ্ছে স্টুডেন্টের নাম, আর এগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট। এক একটা সাবজেক্টে এ নামে যে স্টুডেন্ট বাংলা সাবজেক্টে 20 মার্ক পেয়েছে এবং তার রোল 1। ঠিক আছে, এখন দেখো যে এইভাবে আমরা ডেটাটা কেন সাজাইলাম একটু পরেই বুঝতে পারবা। যে আমরা এখন দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে কাউন্ট ইফ, একটা হচ্ছে কাউন্ট ইফস, আর একটা হচ্ছে কাউন্ট ইফস। ঠিক আছে, আর তো এক্সেল এর বেসিক জিনিসপত্রগুলো তো সবাই জানো, তাই না? যে রো, কলাম, সেলের নামকরণ কিভাবে করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা হয়, সবাই জানো তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। তুবা তুবা তুমি জানো? না ভাইয়া। আচ্ছা, ইন শর্টে আমি বলে দিচ্ছি। মনে করো এই যে 20 এবং 1, এই দুটো তুমি যোগ করবে এক্সেলে, কিভাবে করবে? বা এই দুটো তুমি বিয়োগ করবে, 20 থেকে 1 বিয়োগ করবে, অথবা 20 কে 1 দিয়ে গুণ করবে, অথবা 20 কে 1 দিয়ে ভাগ করবে। এই ব্যাপারগুলো কিভাবে করবে? ফর্মুলার মাধ্যমে আমরা এগুলো করবো। ফর্মুলার মাধ্যমে করলে কি হবে, আমাদের এক কাজ বারবার করতে হবে না। মনে করো এখানে 12 জন স্টুডেন্টের লিস্ট আছে একটা, এখন 12 জন স্টুডেন্টের জন্য আমি কি করব, 12 বার আমাকে যোগ করতে হবে, যোগ করে করে এই সেলগুলোতে নাম্বার বসাইতে হবে, তাই না? তো এই কাজটা এই এত এখানে তো জাস্ট 12 জন, যদি আমার 1000 জন স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে তো এই কাজটা জাস্ট ইম্পসিবল হয়ে যায়, তাই না? এই জন্য আমি কি করব, ধরো আমি এইটা সেল আর এই সেল, এই দুটার যোগফলটা আমি এখানে বসাবো। এই জন্য কি করব, আমি একটা ফর্মুলা ইউজ করবো। আর সবসময় মনে রাখবা, ফর্মুলার জন্য আমরা কি করি, বলতো কি করি, আমরা ফর্মুলা কিভাবে শুরু করি, কে বলতে পারবে? আমি গতদিন ভাইয়া বলেছিলাম। ইকুয়াল টু। হ্যাঁ, ইকুয়াল দিয়ে শুরু করবো। ভেরি গুড বুসরা। ইকুয়াল টু দিব আমরা কোন সেলটা আমরা যোগ করব, C2। এই সেলটাকে আমরা C2 কেন বলতেছি, কারণ এটা সি নাম্বার কলামের অংশ এবং 2 নাম্বার রো এর অংশ। অর্থাৎ 2 নাম্বার রো এ অবস্থিত একটি সেল এবং 3 নাম্বার কলামে অবস্থিত একটি সেল, এই C2, তাই না? এই জন্য আমরা C2 বলতেছি এটাকে। তো C2 সেল কি করব, যোগ করব কার সাথে, D2 এর সাথে। তো যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার কার সাথে যোগ করব, D2। এই জন্য আমরা এক লেখা যে দেখতে পাচ্ছি রোলের নিচে 1, এই ঘরটাতে ক্লিক করব, অটোমেটিকলি এখানে D2 চলে আসবে। ঠিক আছে, এখন যদি আমি ইন্টার চাপ দেই, তাহলে কিন্তু দেখো আমি এখানে 20 আর 1 21 এখানে কিন্তু যোগ হয়ে গেল। এখন কথা হচ্ছে দ্বিতীয়টাতে কি তাহলে আমি আবার সূত্র দিব, বুঝটা মুনতাহা? না ভাইয়া। না দ্বিতীয়টাতে ভাইয়া। দ্বিতীয়টাতে সূত্র দিব না, কেন দিব না? তাহলে আমি দ্বিতীয়টাতে কিভাবে পাবো ভ্যালু? ভাইয়া ফার্স্টেরটাকে সিলেক্ট করে আমরা মানে নিচে টেনে নিয়ে যাব। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পেরেছো। এই যে ফার্স্টেরটাতে এই যে কর্নারে একটা সবুজ একটা ডট দেখতে পাচ্ছ না, স্কোয়ার শেপের, দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। এই যে আমি যখন এখানে সাদা, আমি যখন এটার থেকে দূরে আছি তখন আমার কার্সরটা দেখা যাচ্ছে সাদা, প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। যখন আমি এই ডটের কাছে নিয়ে যাব, দেখো কালো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? এই যে সাদা, এই যে যখন এখানে নিয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে। তো যখনই এরকম কালো হয়ে যাবে তখন আমি কি করব, এখান থেকে ধরে এটাকে টেনে নিয়ে যতদূর পর্যন্ত আমার যোগ করা দরকার সে পর্যন্ত নিয়ে যাব। এখানে এনে যখন আমি ছেড়ে দিলাম তখন দেখো অটোমেটিকলি কিন্তু সবগুলো যোগ হয়ে গেল। বুঝতে পারছো না সবাই? জি ভাইয়া। দেখো সবগুলো সংখ্যা কিন্তু যোগ হয়ে গেছে। দেখো এখানে আর সাথে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, দেখবে আমি কিন্তু সূত্র এখানে যে C2 + D2, নিচের সূত্রটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, C3 + D3। ঠিক আছে, জি ভাইয়া। তারপরে আহ, তারপরেরটাতে কিন্তু দেখো C4 D4 হয়ে গেছে। তারপরেরটাতেও আমরা দেখবো, দেখো C5D5 হয়ে গেছে। এভাবে সূত্রটাও অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে।
ঠিক আছে, সো আমি এক জায়গায় সূত্র দিয়ে আমি সব করে ফেলতে পারতেছি। এখন যদি আমাকে 1000টা এরকম ভ্যালু দিয়ে দেয় তাহলে কি আমার যোগ করতে অসুবিধা হবে? হবে না। এখন সেম কাজটাই আমি যদি বিয়োগ করতে চাই, অর্থাৎ 20 থেকে যদি 1 বিয়োগ করতে চাই, জাস্ট যোগের জায়গায় আমার বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে এবং ইন্টার চাপ দিই, তাহলে কিন্তু দেখো 20 থেকে একবার দিলে 19 হয়। এখন নিচের গুলো তো আপডেট হয়নি, কি করব? আবার সেম প্রসিডিউর, এই যে এটা ধরে নিচে টেনে দিব, এই যে বিয়োগ ফলগুলো সব চলে আসছে। বুঝতে পারছো না? যোগ বিয়োগ গুণের ক্ষেত্রেও তেমন, আমি যদি এই সেলের ভ্যালুটা এবং এই সেলের ভ্যালুটা যদি গুণ করতে চাই, সেক্ষেত্রে কি করব? এই যে বিয়োগের জায়গায় জাস্ট গুণ চিহ্ন দিব। গুণ চিহ্নের জন্য কি করি আমরা? এই যে অ্যাস্টারিস্টিক্স যে দেখতে পাচ্ছ, এইটাকে ইউজ করি। এটাকে কি বলে? অ্যাস্টারিস্টিক্স। ঠিক আছে, এটা আসল নাম হচ্ছে অ্যাস্টারিস্টিক্স, অনেকে স্টার বলে। ঠিক আছে, তো আমরা গুণ করার ভাইয়া সময় স্ক্রিন স্টার জি স্টিক। হ্যাঁ হ্যাঁ, তো এটা এই অ্যাস্টারিস্টিক্স দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, সবার মনে থাকবে তো? এটা আমরা গুণের জন্য ইউজ করব। তো দেখো আমি এই ভ্যালুটা দিলাম, তাহলে কি হলো? গুণ হয়ে গেল, 20-এর সাথে 1 গুণ করলে 20-ই থাকে। তো এটাকে এখন যদি আমি এভাবে টেনে নিচে নিয়ে আসি, সবগুলোতেই যদি সেম ফর্মুলাটা আমি যদি সব জায়গাতেই অ্যাপ্লাই করতে চাই, এভাবে টেনে নিচে নিয়ে এনে ছেড়ে দিব, দেখো সবগুলো অ্যাপ্লাই হয়ে গেল। এই যে এখন যদি ডাবল ক্লিক করি, দেখো আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। দেখো সব জায়গায় আমার ফর্মুলাটা গুণ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো না সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে যোগ বিয়োগ গুণ গেল। এবার ভাগ, ভাগটাও ঠিক সেম ওয়েতে, জাস্ট গুণের জায়গায় আমরা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন কিভাবে দেই বলো তো এক্সেলে? মুনতাহা বলো তো। ভাই মনে নেই। এই যে অবলিক দিই, অবলিক দিয়ে ড্যাশের ভাগ বোঝায়। মাধ্যমে। বুঝতে পেরেছো? তুবা বুঝতে পারছো? ক্লিয়ার জি ব্যাপারগুলো? ভাইয়া। ওকে, এই দেখো এখন ভাগ দিলাম, 20-কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 20 হয়, এটাই দেখাচ্ছে। কিন্তু এখন নিচের গুলো তো আমার আপডেট করতে হবে, এই জন্য আমি কি করব? এই যে এটাকে টেনে নিচে নিয়ে আসবো, এই যে আপডেট হয়ে গেল। 40-কে 3 দিয়ে ভাগ করলে 13.333 এরকম হয়। সবগুলোকে যেটাকে যেটা দিয়ে ভাগ করলে যেমন রেজাল্ট হয়, সেই রেজাল্ট আমাকে একবার এসে দিয়ে যাচ্ছে। এই গেল আমার যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় তোমাদের শেখা জরুরি, যে পার্সেন্টের ব্যাপারটা। পার্সেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি? ঠিক আছে, পার্সেন্ট ক্যালকুলেট করতে পারো তোমরা? না ভাইয়া। পার্সেন্ট ক্যালকুলেট করা শেখাবো তোমাদেরকে। পার্সেন্ট ক্যালকুলেট কিভাবে করব? 20-এর 1%, 100-এর 10% কত বলো তো তুবা? 100-এর 10% কত? তুবা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। 100-এর 10% কত? এটা খুব সহজ কোশ্চেন, এটা পারতে হবে। 100-এর 10%, 100-এর 10% সমান কত? এটা বলতেছি। 100 10 ভাইয়া। গুণন 10%, এই যে 10/100। তাহলে কি হবে? 100 ক্যান্সেল আউট, থাকে 10। তার মানে কি 100-এর 10% হচ্ছে 10 বা 10। বুঝতে পারছো কিভাবে আসলো? তাহলে এখন জি তুমি ভাইয়া। বলো তো 200, একটু বা তুমি বলো তো 200-এর 20% কত হবে? 20 40। 200-এর 20% 20 হবে না, 200-এর 20% হিসাব করে বলতে হবে। 200 ইন্টু 20/100 টু 40। বুঝতে পারছো? এটাই জি হচ্ছে ভাইয়া। এই পার্সেন্টেজের হিসাবগুলো আমরা কিভাবে করব? এক্সেলে পার্সেন্টেজের হিসাবগুলো আমরা করব এভাবে দিয়ে, মনে করো 100, 100 এর আমাকে 10% বের করতে বলছে, তাহলে 100 ইন্টু 10%, এরকম করে দিব। বাট এটা ইন্টু হবে না, এটা হবে অ্যাস্টেরিস্টিক্স। ঠিক আছে, এরকম করে আমরা ইনপুট করব। ঠিক আছে, তো আমরা এই ছোট্ট একটা বিষয়, এই জিনিসটাই আমরা এখন এখানে দেখব।
ধরো 20-এর 1% কত হয়? 20-এর 1%, ঠিক আছে? 20-এর 1% কে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আর ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। এখন ফর্মুলার জন্য কি করতে হয় বলো তো প্রথমে? তুবা বলো তো, তুবা, জি ফর্মুলা ভাইয়া। ফর্মুলা লেখার জন্য প্রথমে কি করতে হয়? আমি কিন্তু তোমাকে অনলাইনে ধরে পিটুনি দিব বললাম, এটা কিন্তু অনেক ইজি জিনিস, ওরা বললো কিছুক্ষণ আগে। যে কোনো ফর্মুলা লেখার জন্য ইকুয়াল চিহ্ন আগে দিতে হয়, মনে থাকবে? জি ভাইয়া। ওকে, এখন তাহলে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য কি করব? 20 × 1%, এভাবে লিখবো। মুনতাহা, বুশরা, আমরা কি এভাবে লিখবো? জি ভাইয়া। না, আমরা এভাবে লিখবো না। আচ্ছা, এভাবে লিখলে কি সমস্যাটা হয় আমরা দেখি তো। এই যে এটা হলো, ঠিক আছে, এভাবে লিখলে কিন্তু হলো যে 20-এর 1% হচ্ছে 0.2। তাহলে এখন আমি এইটা পরের গুলোতে অ্যাপ্লাই করি, ঠিক আছে, পরের সবগুলোতে অ্যাপ্লাই করলাম, সবগুলোতেই সেম চলে আসছে। বুঝতে পারতেছো জি ভাইয়া। এটা কেন হইলো? কারণ দেখো, সেম সূত্র সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে সেম সূত্র কেন সব জায়গায় অ্যাপ্লাই হলো? আগের বার তো সেম সূত্র সব জায়গায় অ্যাপ্লাই হয় নাই, তাই না? জি ভাইয়া। তো এবার আবার সেম সূত্র কেন সব জায়গায় অ্যাপ্লাই হইলো? ব্যাপারটা একটা চিন্তার বিষয় না? ওকে, তোমাদের এই চিন্তাটা সলভ করে দিই। এখানে 20-র জায়গায় 20 দিব না, 20 যে সেল আছে সেই সেলের নামটা দিতে হবে। এর আগে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করছি সেলের মাধ্যমে, সেলের নামের মাধ্যমে। ভুলটা বুঝতে পারছো কোথায় হয়েছে? যে জি ভাইয়া। সেলের নাম দিতে হবে, অর্থাৎ 20 যে সেলে অবস্থিত 20 না দিয়ে সেই সেলের নামটা দিতে হবে, অর্থাৎ C2 বসাতে হবে। আর 1 যে সেলে অবস্থিত সেই 1 না দিয়ে সেই সেলের নাম দিতে হবে, অর্থাৎ D2 দিতে হবে। তার মানে কি, C2 এর D2%, 20-এর 1% বোঝাতে আমি কিভাবে ফর্মুলাটা দিচ্ছি? C2 এর D2%, ঠিক আছে। এখন যদি আমি ইন্টার দেই তাহলে কিন্তু এখানে এই যে 0.2%, 0.2 আসতেছে, কারণ 20-এর 1% হচ্ছে আমার 0.1। এবার যদি আমি এটাকে সবগুলোতে অ্যাপ্লাই করতে চাই, নিচের সবগুলো সেলে আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি নিচে টেনে এনে ছেড়ে দিলাম, দেখো এবার কিন্তু সবগুলোর জন্য আহ সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। এই দেখো, C3 × D3%। কিন্তু আগের বার হয়নি কেন? কারণ আগের বার এই C4 এর জায়গায় 20 হয়ে গেছিল এবং D4 এর জায়গায় 1 হয়ে গেছিল, অর্থাৎ কোনো ভ্যারিয়েবল হয়নি, ঠিক আছে। ভ্যারিয়েবল না হয়ে ডিরেক্ট হয়ে গেছে ব্যাপারটা, যার কারণে সবগুলো সেলে একই সূত্র অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে গেছে। ভুলটা ছিল এখানে। তো এটা গেল, আমরা পার্সেন্ট এভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। এটা যদিও মার্কস এবং রোলের মাধ্যমে দেখালাম, তোমাদের মার্কস এবং রোলের মাধ্যমে মধ্যে যদিও পার্সেন্টের কোনো মানে সম্পর্ক নাই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি রোল এবং মার্কস দিয়ে ব্যাপারটা দেখালাম যে পার্সেন্টটা ক্যালকুলেট করতে হয় কিভাবে, ঠিক আছে। মানে ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারো যে ধরো তুমি কোনো ব্যাংকে 20 টাকা জমা রাখছো, ব্যাংক তোমাকে 1 বছরে 1% মুনাফা দিবে, ঠিক আছে। তাহলে 1 বছর পর ব্যাংক তোমাকে কত টাকা মুনাফা দিবে? অর্থাৎ 1 বছর পর তোমাকে 0.2 টাকা মুনাফা দিবে ব্যাংক। ধরো তুমি ব্যাংকে 50 টাকা জমা রাখছো, আর ব্যাংক তোমাকে 2% হারে মুনাফা দিবে, অর্থাৎ 1 বছরে 100 টাকায় তোমাকে 2 টাকা দিবে। তাহলে 50 টাকায় কত দিবে? 1 টাকা দিবে। বুঝতে পারছো? তার মানে তুমি 50 টাকা 1 বছর ব্যাংকের কাছে জমা রাখার কারণে ব্যাংক তোমাকে অতিরিক্ত 1 টাকা ইন্টারেস্ট দিবে, যেটাকে মুনাফা বলা হচ্ছে। বুঝতে পেরেছো না? ব্যাপারটা জি এরকম। ভাইয়া। মানে কিভাবে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করব এক্সেলে। ওকে, আমরা এবার কাউন্ট ইফে চলে যাই। এখন ধরো যে আমি চাচ্ছি যে এই যে সাবজেক্ট বাংলা, বাংলা বিষয়টা
কতজনের বাংলা মার্কস এখানে ইনক্লুড আছে, ঠিক আছে? কতজনের বাংলা মার্কস এখানে ইনক্লুড আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর সূত্রর জন্য আমরা কি করি আবার বলো তো, তুবা বলো তো, যে কোনো জায়গায় সূত্র লেখার জন্য আমরা কি করি, কিভাবে শুরু করি? ইকুয়াল দেই আগে। হ্যাঁ, ইকুয়াল দিই। এখন ইকুয়াল দিয়ে আমরা কি শিখবো আজকে? কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস, ঠিক আছে? এই দুইটা। তাহলে কাউন্ট ইফটা আগে করি, COUNT, কাউন্ট ইফ। এই দেখো কাউন্ট ইফ চলে আসছে কিন্তু অপশনে আমার নিচে, সবাই দেখতে পাচ্ছ না? জি ভাইয়া। ওকে, কাউন্ট ইফ আমি ক্লিক করলাম। কাউন্ট ইফ যখন ক্লিক করলাম এখানে, এখন কোথায় আমি খুঁজবো যে কোথায় আমার বাংলা লেখাটা কয়বার আছে? দেখো এই যে বি নাম্বার যে কলামটা তুমি দেখতে পাচ্ছ, বি নাম্বার কলামে বাংলা সাবজেক্ট অর্থাৎ বাংলা লেখাটা কয়বার আছে আমি এটা খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে? বি নাম্বার কলামে বাংলা এই শব্দটা কত জায়গায় লেখা আছে বা কতবার লেখা আছে সেটা আমি খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। যদি এরকম কোনো একটা কলামে বা কোনো একটা রোতে একটা ওয়ার্ড বা একটা সংখ্যা কতবার আছে সেটা খুঁজে বের করতে চাই, তখন আমি কাউন্ট ইফ ব্যবহার করব। যদি একটা রো অথবা একটা কলামে একটা সংখ্যা বা একটা ওয়ার্ড বা যে কোনো 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 একটা নাম হতে পারে, সেটা কোনো একটা মানুষের নাম কতবার আছে সেটা খুঁজে বের করার জন্য আমি কাউন্ট ইফ ব্যবহার করতে পারি। যেমন বাংলা, এখানে সাবজেক্টে বাংলা, বাংলা সাবজেক্টটা কয়বার এখানে লেখা আছে? 3বার লেখা আছে না? এই যে 1 2 3। তো এটা জি আমি ভাইয়া। এখানে তো আমি সহজেই দেখে বুঝতে পারতেছি এই 12টা ভ্যালু থেকে। কিন্তু যখন আমার কাছে 1000 বা 1,00,000 ভ্যালু থাকবে, তখন কি এভাবে একটা একটা করে খুঁজে বের করা পসিবল? বলতো, না, না ভাইয়া। পসিবল না। এই জন্য কাউন্ট ইফসটা অনেক বেশি উপকারে আসে আমাদের। তখন কোনো একটা জিনিস তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য আমরা কাউন্ট ইফ ব্যবহার করতে পারি। এখন কিভাবে ব্যবহার করব সেটাকে, এই জন্য লেখার ফরম্যাটটা হচ্ছে, প্রথমে আমরা এভাবে কাউন্ট ইফ লিখবো, তারপরে ফর্মুলা লেখার জন্য তো প্রথমে অবশ্যই আমরা ইকুয়াল দিবই, তারপরে কাউন্ট ইফ এভাবে লিখবো, কাউন্ট ইফ লিখে একটা ব্রাকেট দিব, ঠিক আছে? এভাবে ব্রাকেট দিয়ে এখন কোন রেঞ্জের মধ্যে আমরা এই লেখাটা খুঁজতে চাই, অর্থাৎ হতে পারে যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই কয়েকটা ভ্যালুর মধ্যে কয়বার কাউন্ট ইফ আছে আমি এটা বের করতে চাই। এখানে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, এমনটা হইতে পারে। বা এমনও হইতে পারে আমি আরো বাড়াই নিলাম যে আমি সবগুলা ভ্যালুর মধ্যে বাংলা লেখাটা কয়বার আছে সেটা খুঁজে বের করবো, ঠিক আছে? দেখো এখানে সেলের নাম কিন্তু রেঞ্জটা অ্যাড হয়ে গেছে, B2 অনুপাত বা ইস টু B13, অর্থাৎ এই যে বাংলা প্রথম যে লেখাটা দেখতে পাচ্ছ এই সেলটা, এই প্রথম সেলটা হচ্ছে গিয়ে B2, আর একেবারে লাস্টের যে সেলটা ম্যাথ লেখা যেখানে সেটা হচ্ছে B13। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বি কলাম এবং 13 নাম্বার হচ্ছে রো, বুঝতে পারছো? আর এই দেখো জি এখানে ভাইয়া। বি কলাম আর 2 হচ্ছে রো, এটা হচ্ছে B2, অর্থাৎ B2 থেকে B3 এটা রেঞ্জ আমাদের সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে বাংলা শব্দটা কয়বার আছে আমরা এটা খুঁজে বের করব, ঠিক আছে? আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে রেঞ্জকে আমরা আগে কেন সিলেক্ট করলাম? আমরা তো আগে রেঞ্জটাকে পরেও দিতে পারতাম, তাই না? জি ভাইয়া। রেঞ্জটাকে আগে সিলেক্ট করলাম এই জন্য, দেখো কাউন্ট ইফস এর নিচে ছোট্ট করে একটা লেখা, কাউন্ট ইফস, তারপরে ব্র্যাকেটের ভিতরে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া লেখা। তোমরা স্ক্রিন জুম করলে দেখতে পাবে বড় করে, দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। মুনতাহা, ভাইয়া। বুশরা? আচ্ছা, এই যে এই জন্যই জি আমরা ভাইয়া। আগে আমরা রেঞ্জটা দিব, তারপরে ক্রাইটেরিয়া দিব, কারণ আমার এই সফটওয়্যার বলেই দিচ্ছে তোমাকে আগে রেঞ্জটা দিতে হবে তারপরে ক্রাইটেরিয়াটা দিতে হবে। অর্থাৎ ক্রাইটেরিয়া মানে কোন একটা কন্ডিশন বা শর্ত, অর্থাৎ আমি যে জিনিসটা খুঁজতেছি, ঠিক আছে? আর দেখো রেঞ্জের পরে ছোট্ট করে একটা কমা দেয়া আছে, তার মানে কি এই দুইটা জিনিসকে আলাদা করব কি দিয়ে? আমি কমা কমা দিয়ে। দিয়ে, ঠিক আছে? এই জন্য আমি কি করব, কমা দিয়ে দিলাম একটা। আমি তো রেঞ্জ সিলেক্ট করে দিলাম, প্রথমে আমাকে রেঞ্জ দিতে বলছে। দেখো তখন থেকে কিন্তু রেঞ্জ লেখাটা বোল্ড হয়েছিল, এখন কিন্তু কমা দেওয়ার পরে কিন্তু ক্রাইটেরিয়া লেখাটা বোল্ড হয়ে আছে। দেখো এই যে কমাটা আমি ডিলিট করে দিলাম, দেখো রেঞ্জ লেখাটা বোল্ড হয়ে আছে, তার মানে এইটা হচ্ছে রেঞ্জ। যখনই আমি কমা দিয়ে দিলাম তখন দেখো
ক্রাইটেরিয়া লেখাটা বোল্ড হয়ে গেল, তার মানে এখন আমাকে ক্রাইটেরিয়া ইনপুট করতে হবে। ক্রাইটেরিয়া মানে কি, আমি কি খুঁজতেছি সেই জিনিসটা আমাকে সেখানে দিতে হবে। আমি কি খুঁজতেছি, একটা বাংলা লেখাটা, ঠিক আছে। বাংলা লেখার পরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবং এই যে বাংলা লেখাটা এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম কেন, দেখো এই যে এখানে ক্রাইটেরিয়ার পরে দেখো ব্র্যাকেট আছে একটা, তার মানে আমাকে ব্র্যাকেট দিতে হবে। আমি যখন ব্র্যাকেট দিব তখন কিন্তু এই লেখাটা চলে যাবে, দেখো চলে গেছে, তার মানে কি আমার ফর্মুলা ইনপুট করা শেষ। এখন যখন আমি, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো এখন বাংলা লেখাটা যে তিনবার আছে ও কিন্তু বুঝতে পারতেছে। এখন দেখো কোনো একটা জায়গায় আমি সায়েন্স লেখাটাকে চেঞ্জ করে বাংলা দেয়ার, যদি বাংলা দিয়ে দেই দেখবা এখানে 4 হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমি সায়েন্স লেখাটাকে চেঞ্জ করে বাংলা দিয়ে দিলাম, দেখো এখানে কিন্তু 4 হয়ে গেল। আরেকটা চেঞ্জ করি, এখানে ম্যাথ লেখাটাকে চেঞ্জ করে আমি বাংলা দিয়ে দিই, দেখো 5 হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো একটা আমি বাংলাকে ডিলিট করে দিব, একটা বাংলাকে ডিলিট করে দিয়ে ম্যাথ লিখে দিব, ঠিক আছে। ধরো প্রথম যে বাংলা লেখাটা, সেই লেখাটাকে আমি চেঞ্জ করে এটাকে ম্যাথ করে দিব, ম্যাথ করে দিলাম, দেখো ম্যাথ এখানে কিন্তু আবার 5 থেকে কমে 4 হয়ে গেল। তার মানে কি আমি এখানে যতগুলো বাংলা লেখা আছে সেই বাংলা লেখাটা সে কাউন্ট করে সে এখানে সেই ভ্যালুটা বসাচ্ছে, যে কতবার সে কাউন্ট করেছে। দেখো এখানে 3বার কাউন্ট করেছে এবং এখানে একবার, টোটাল 4বার, এই 4 সংখ্যাটা সে আমাকে দেখাচ্ছে। তার মানে সে আমাকে বলতেছে আমি যে রেঞ্জ তাকে সিলেক্ট করে দিয়েছি সেই রেঞ্জের মধ্যে সে বাংলা লেখাটাকে 4বার খুঁজে পেয়েছে। আর এটাই হচ্ছে আমাদের কাউন্ট ইফস এর কাজ, বুঝতে পেরেছো? এখন এই যে একটা আরেকটা জিনিস যে যে ভুলটা আমি করলাম প্রথমে তোমাদেরকে দেখানোর সময়, যে আমি প্রথমে এই যে এই জিনিসটা, এই যে উদ্ধৃতি চিহ্ন, এটা না দিয়ে আমি যখন ইন্টার দিয়েছিলাম তখন এখানে 0 দেখাচ্ছে। এটা কেন হচ্ছে বলো, জানো তোমরা? কারণ যখন আমি কোনো এরকম লেখা লিখবো, কোনো একটা টেক্সট ABCD বা যে কোনো লেখা লিখবো, তখন আমাকে এরকম কোটেশন মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। কোটেশন মার্ক দিয়ে দিতে হবে, কিন্তু তাহলে তাহলে আমরা ভ্যালুটা পাবো। কিন্তু যদি এখানে লেখা না হয়ে কোনো একটা সংখ্যা হতো, 20 ধরো কোনো একটা সংখ্যা হতো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর কোটেশন মার্কটা দিতে হতো না, ঠিক আছে। এই যে এখন আমি ইন্টার ক্লিক করলাম, দেখো 0 দেখাচ্ছে। 0 কেন দেখাচ্ছে? কারণ আমি যে রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি সেই রেঞ্জের মধ্যে 20 কোনো সংখ্যা নেই, অর্থাৎ এই যে এই রেঞ্জের মধ্যে 20 কোনো সংখ্যা নেই। দেখো আমি একটাকে পরিবর্তন করে 20 দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। দেখো আইসিটি লেখাটাকে আমি চেঞ্জ করে 20 দিয়ে দিব, দেখো ওখানে 2 হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে আমরা আরেকটা জিনিস কি শিখলাম, সূত্র বসানোর ক্ষেত্রে যখন আমরা ক্রাইটেরিয়াটা দিব, ক্রাইটেরিয়াটা দেওয়ার সময় যদি আমি কোনো সংখ্যা দিই তাহলে সরাসরি দিব, যদি কোনো লেখা দেই সেক্ষেত্রে আমার ডাবল কোটেশনের মাঝখানে দিতে হবে। মনে থাকবে তো সবার নাকি? জি ভাইয়া। ওকে, এটা গেল হচ্ছে কাউন্ট ইফ এর কাজ, ঠিক আছে। এবার আমরা শিখবো কাউন্ট ইফস এর কাজ। কাউন্ট ইফে দেখো আমরা আমরা একটা রেঞ্জ দিয়েছি এবং একটা ক্রাইটেরিয়া দিয়েছি, তাই না? কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর মধ্যে তেমন বেশি কোনো তফাৎ নেই, জাস্ট এখানে আমরা যেমন একটা রেঞ্জ দিয়েছি, এই যে একটা রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি আর জাস্ট একটা ক্রাইটেরিয়া দিয়েছি, কিন্তু কাউন্ট ইফস এর ক্ষেত্রে আমরা 2টা ক্রাইটেরিয়া দিব এবং 2টা রেঞ্জ দিব, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন আমরা কি দিয়ে শুরু করব? ফর্মুলা লেখা, ইকুয়াল দিয়ে। ইকুয়াল সাইন, তারপরে কি লিখবো? কাউন্ট ইফস, যেহেতু আমরা শিখবো অবশ্যই আমাদেরকে কাউন্ট ইফস লিখতে হবে। এই যে কাউন্ট ইফস লিখলাম, এটাকে ছোট হাতেরও লেখা লেখা যাবে, বড় হাতেরও লেখা যাবে।
এর আগেরটা যেহেতু বড় হাতে লিখেছি, এবারটা আমরা ছোট হাতে লিখে ট্রাই করি যে হ্যাঁ আমি যেটা বললাম আসলেই সঠিক কিনা। দেখো, এই যে দেখো এখানে কিন্তু কাউন্ট টিপস এর নিচে ছোট করে দেখতে পাচ্ছো যে ক্রাইটেরিয়া রেঞ্জ, দেখতে পাচ্ছো ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপরে আবার রেঞ্জ 2 হবে আর কি, বুঝতে পেরেছো? এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আর তারপরে ক্রাইটেরিয়া 1, তারপরে মানে এখানে বলছি ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে 1 নাম্বার ক্রাইটেরিয়ার জন্য রেঞ্জ সিলেক্ট করতে হবে প্রথমে, তারপরে 1 নাম্বার ক্রাইটেরিয়াটা দিতে হবে। এরপরে এই যে ডট ডট আছে, এই ডট ডট দিয়ে বোঝাচ্ছে যে এরপরে দিতে হবে 2 নাম্বার ক্রাইটেরিয়ার রেঞ্জ, এবং তারপরে দিতে হবে কমা দিয়ে ক্রাইটেরিয়ার 2 নাম্বার ক্রাইটেরিয়াটা। ঠিক আছে, এখন ধরো আমরা বের করতে চাচ্ছি যে আমাদের এখানে এই যে বি নাম্বারে যে রোটা, এই যে এই রেঞ্জের মধ্যে আমি খুঁজে পেতে চাচ্ছি যে ম্যাথ কতবার আছে। ঠিক আছে, ম্যাথ লেখাটা কতবার আছে, আগের মতো করেই ঠিক দিয়ে দিব। রেঞ্জটা প্রথমে আমরা সিলেক্ট করে দিলাম B2 থেকে B13, আগে যেভাবে দিয়েছিলাম। রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে আমি কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দেওয়ার পরে কি করতে হবে বলতো, একটু ইয়ে করে নিই, অর্গানাইজ করে নিই তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, বড় করে নিই তাহলে তোমরা বুঝতে সহজে বুঝবে। এই যে দেখো, প্রথমে আমরা রেঞ্জ দিয়ে নিলাম, এই দেখো ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এটা কিন্তু বোল্ড হয়ে আছে, তার মানে আমাদের এখন এই যে এই জিনিসটা দিতে হচ্ছে, মানে রেঞ্জটা দিতে হচ্ছে, মানে 1 নাম্বার ক্রাইটেরিয়ার জন্য আমার কোন রেঞ্জের মধ্যে সে খুঁজবে। অর্থাৎ এই যে আমি রেঞ্জ দিয়ে দিয়েছি B2 থেকে B13, এই রেঞ্জের মধ্যে খুঁজবে। কি খুঁজবে, এবার সেই ক্রাইটেরিয়াটা, অর্থাৎ ক্রাইটেরিয়াটা আমি দিয়ে দিব। কি খুঁজবে আমরা বলেছিলাম বলতো, এবার আমরা কি খুঁজবো, কি খুঁজবো বলো কেউ একজন? এর আগের বার তো বাংলা লেখাটা আমরা খুঁজেছিলাম, এরপরে আমরা কি খুঁজবো? আচ্ছা, সায়েন্স লেখাটা কতবার আছে? সায়েন্স, সায়েন্স লেখা তো একবারও নেই। নাই। আচ্ছা, আমরা ম্যাথ লেখাটা খুঁজি, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার ম্যাথ লেখাটা খুঁজি, আর ম্যাথ লেখাটা লেখার জন্য অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে এটাকে রাখতে হবে। আচ্ছা তুবা, তুমি বলো তো কেন আমরা এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখবো? তুবা, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। এটা আমরা কেন ডাবল কোটেশনের মধ্যে রাখবো? মুনতাহা, তুমি বলতে পারবে? বা বুশরা? এটা কোনো বিষয় সংখ্যা আগেরটা দিব তাই? বুশরা শুনতে পাইনি ঠিকভাবে, আরেকবার বলো। ভাই আমরা একাধিক ক্রাইটেরিয়া দিব তাই? না না, এর আগের বারে তো আমরা একাধিক ক্রাইটেরিয়া দেইনি, একটা ক্রাইটেরিয়াই দিয়েছিলাম, কিন্তু তারপরেও তো বাংলার দুপাশে দেখো আমরা ডাবল কোটেশন দিয়েছিলাম। ভাইয়া, এটা সংখ্যা না, এই জন্য ডাবল কোটেশন দিতে হবে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে কোনো সংখ্যা না, এটা হচ্ছে একটা লেখা, একটা টেক্সট, অর্থাৎ নাম্বার ফরম্যাট। এই যে 1 2 3 4 এগুলো আমরা দেখি, এগুলো কি? এগুলো হচ্ছে নাম্বার ফরম্যাট, ঠিক আছে? আর এটা হচ্ছে কি টেক্সট ফরম্যাট। ম্যাথ লেখাটা এটা একটা লেখা, একটা টেক্সট। এই টেক্সট যদি আমরা দিতে চাই ক্রাইটেরিয়াতে, তাহলে আমাকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। মনে থাকবে সবার? জি ভাইয়া। এই তো, এটা মনে রাখতে জি হবে কিন্তু ভাইয়া। আমি যখন ক্রাইটেরিয়া হিসেবে কোনো টেক্সট দিব তখন আমাকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, কিন্তু যদি আমি কোনো নাম্বার দিতে চাই তাহলে ডাবল কোটেশন আমার দেয়া দরকার, দিতে হবে না। ওকে, এখন তো আমরা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা দিলাম এবং প্রথম ক্রাইটেরিয়াটা দিয়ে দিলাম। এরপরে আমরা কি দিব? এরপরে আমরা দিব দ্বিতীয় ক্রাইটেরিয়া। অর্থাৎ এই প্রথমে যে এতটুকু পর্যন্ত আমরা সূত্রটা দিলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা ফর্মুলাটা ইনপুট করলাম, এই ফর্মুলাটা কি খুঁজবে বলতো? এই ফর্মুলাটা খুঁজবে যে আমি যে ক্রাইটেরিয়াটা রেঞ্জটা দিয়েছি, অর্থাৎ B2 থেকে B13 পর্যন্ত,
এই B2 থেকে B13 এই রেঞ্জের মধ্যে ম্যাথ লেখাটা কয়বার আছে? ঠিক আছে, ম্যাথ জি ভাইয়া। লেখাটা কয়বার আছে এটা খুঁজে বের করবে যে ম্যাথ লেখাটা 1 2 3 বার আছে। ঠিক আছে, এখন দ্বিতীয় ক্রাইটেরিয়াটার রেঞ্জ কি দিব আমরা? দ্বিতীয় ক্রাইটেরিয়াটার রেঞ্জ দিব আমরা হচ্ছে এই মার্কস গুলো। ঠিক আছে, দ্বিতীয় ক্রাইটেরিয়াটার রেঞ্জ দিব আমরা এই মার্কস মার্কস গুলো আমরা রেঞ্জ, দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হবে মার্কস, মার্কস গুলোর রেঞ্জ দিলাম। রেঞ্জ দিয়ে আমি বললাম যে এই যে ম্যাথের এই তিনটা ভ্যালুর মধ্যে, ঠিক আছে, ম্যাথ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ ম্যাথে 10-এর থেকে বেশি কারা পেয়েছে সেটা। ঠিক আছে, গ্রেটার দেন 10, অর্থাৎ যে ম্যাথের তিনটা, প্রথমে তো আমরা আইডেন্টিফাই করলাম তিনটা ভ্যালু, তাই না? এইটা এতটুকু দিয়ে আমরা আমরা কি বের করলাম? তিনটা Count. তিনটা ভ্যালু বের করলাম। এখন ম্যাথ তিনটা ভ্যালু সে পাবে, তিনটা ভ্যালুর মধ্যে এর মধ্যে আবার আবার আমরা সূত্র দিয়ে দিব যে যে তিনটা ভ্যালু তুমি পেয়েছো সেই তিনটা ভ্যালুর মধ্যে, অর্থাৎ এই যে ম্যাথের জন্য 20 মার্কস, তারপরে আবার এই ম্যাথের জন্য 30 মার্কস, আবার এই ম্যাথের জন্য 45 মার্কস। ঠিক আছে, এখন 10 মার্কসের, অর্থাৎ ম্যাথের জন্য কত আছে? 30 20, তাহলে আমি বলে দিলাম যে 20 মার্কসের বেশি ম্যাথ কয়টা আছে? 20 মার্কসের বেশি, অর্থাৎ গ্রেটার দেন 20। গ্রেটার দেন সাইন কেমন বলো তো? এইটা নাকি এইটা? কোনটা দিব বলো? এই যে এইটা দিব, গ্রেটার দেন 20। বুঝতে পেরেছো? দেখো দ্বিতীয় ক্রাইটেরিয়াটার জন্য আমি এই সূত্রটা দিলাম, এই রেঞ্জটা দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্রাইটেরিয়াটা, দ্বিতীয় ক্রাইটেরিয়াটা যে 20-এর থেকে বেশি যে ভ্যালুগুলো সেগুলো শুধু কাউন্ট করব। আমরা ইন্টার দেই, সরি গ্রেটার দেন না, ইকুয়াল দিয়ে করি, দেখি ইকুয়াল 20 দিয়ে হয় কিনা। সরি, ইকুয়াল তো দেওয়ার দরকার নেই। ওকে, দেখো এই যে দিলাম, এখানে 1 দেখাচ্ছে, এখানে 1 দেখানোর কারণ কি বলতো? মানে কি ম্যাথে 20 বেশি ম্যাথে না না, ম্যাথে 20 পেয়েছে কয়জন? ম্যাথে 20 মার্কস পেয়েছে কয়জন, আমরা এটা খুঁজে বের করলাম। বুঝতে পেরেছো? আমরা তো খুঁজে পেলাম যে আমরা ফার্স্ট অফ অল কি খুঁজে বের করলাম? আমরা ফার্স্ট অফ অল খুঁজে বের করেছি যে ম্যাথ কয়টা আছে। ঠিক আছে, ম্যাথ কয়টা আছে? ঠিক আছে, ম্যাথ কয়টা আছে এই দুইটা দিয়ে, প্রথম রেঞ্জ এবং ক্রাইটেরিয়া দিয়ে আমরা প্রথমে খুঁজে বের করলাম যে ম্যাথ কয়টা আছে। ঠিক আছে, আমরা তখন পেলাম কি? ম্যাথ আছে আমাদের তিনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন সেকেন্ড ক্রাইটেরিয়াতে যে বললাম যে তিনটা ম্যাথ তুমি খুঁজে পেয়েছো সেই তিনটা ম্যাথের মধ্যে 20 কয়বার আছে, 20 নাম্বার কতবার আছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কয়টা ম্যাথ তুমি খুঁজে পেয়েছো তাদের মধ্যে 20 মার্ক কয়টা জায়গায় আছে। অর্থাৎ এই দেখো এইখানে প্রথমবার ম্যাথে আছে কত? 20 মার্ক একটা জায়গায়, দ্বিতীয়বার ম্যাথে 30, তার মানে এটা সে কাউন্ট করবে না। তৃতীয়বার ম্যাথে আছে 45, এটাও সে কাউন্ট করবে না, তার মানে কি সে কাউন্ট করবে 1। ঠিক আছে, তাহলে আমরা দেখো 1। এখন আমি এক জায়গায় একটা ম্যাথের জায়গায় দেখো এই 45-এর জায়গায় আবার 20 করে দিব, দেখবো এখানে 2 হয়ে যাবে। দেখো 2 হয়ে গিয়েছে কিনা? জি ভাইয়া। ওকে, তার মানে কি সে প্রথমে ম্যাথ খুঁজে বের করতেছে। ঠিক আছে, সে প্রথমে ম্যাথ খুঁজে বের করলো, ম্যাথ খুঁজে বের করার পর সেই ম্যাথ ভ্যালুগুলোর মধ্যে, সেই ম্যাথের মধ্যে 20 কতজন পেয়েছে সেটা আমি বের করতে পারলাম যে 20 পেয়েছে 2 জন। বুঝতে পেরেছো না? এখন জি দেখো আমি যদি বাংলাটা চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে না। বাংলা যদি আমি এখানে 20 দিয়ে দিই তাহলে কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ বাংলাটা তো প্রথমেই বাদ পড়ে যাচ্ছে। কিভাবে বাদ পড়ে যাচ্ছে? এই যে সে তো বাংলাটাকে কাউন্টই করতেছে না প্রথম ক্রাইটেরিয়াতে,
প্রথম ক্রাইটেরিয়া এবং রেঞ্জ থেকে। কারণ কি, সে প্রথমেই তো বাংলাকে বাদ দিয়ে দিছে, সে ম্যাথ গুলোকে শুধু কাউন্ট করতেছে। সে প্রথমেই বাংলাটাকে বাদ দিয়ে দিয়েছে, যার কারণে আমি যদি বাংলার ভ্যালুটা চেঞ্জ করে 20 দিয়ে দেই, সে কিন্তু কাউন্ট করবে না, কারণ সে শুধু কোনগুলোর কাউন্ট করবে, শুধু ম্যাথের গুলোই কাউন্ট করবে। বুঝতে পেরেছি কি সবাই? জি ভাইয়া। একটু একটু কমপ্লিকেটেড লাগতেছে তাই না? ব্যাপারটা আসলে একটু কমপ্লিকেটেড প্রথম, যেহেতু একেবারেই তোমরা, যে এটা হচ্ছে শর্তের ভিতর শর্ত। বুঝতে পেরেছো? প্রথমে এই যে প্রথম দুইটা অংশ দেখতে পাচ্ছ, যে রেঞ্জ আর ক্রাইটেরিয়া, এটা হচ্ছে একটা শর্ত, পরেরটা হচ্ছে আরেকটা শর্ত। বুঝতে পেরেছো? প্রথমে হচ্ছে একটা শর্ত। কাউন্ট ইফ এর ক্ষেত্রে কিন্তু আমরা এই যে শুধু কাউন্ট ইফ যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, জাস্ট একটা রেঞ্জ এবং একটাই শর্ত আর তেমন কোনো কিছু নেই। কিন্তু এটার ক্ষেত্রে দেখো কি করেছে, প্রথমে একটা শর্ত, সেই শর্তের উপর আরেকটা শর্ত। বুঝতে পারছো? যে প্রথমে জি আমি ভাইয়া। তাকে একটা শর্ত দিয়ে দিলাম যে তুমি ম্যাথ গুলো খুঁজে বের করো, যে ম্যাথ কয়টা আছে। সে ম্যাথ খুঁজে বের করলো 3টা আছে। আবার সেই 3টার উপর আরেকটা শর্ত আমি জুড়ে দিলাম, যে সেই 3টার মধ্যে থেকে 20 কয়টা আছে, 20 মার্ক পাওয়া, ম্যাথে 20 পাওয়া স্টুডেন্ট কতজন আছে। বুঝতে পারছো কি? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি যখন ইন্টার দিয়ে দিলাম দেখাচ্ছে আমাকে 20। আমি যদি এখন এই ম্যাথটাকে আমি 20 করে দেই, দেখো 3 হয়ে গেল। এখন আমি 3টা ম্যাথকে, এই দেখো অন্য এই জায়গায় ইংলিশটাকে আমি ম্যাথ করে দিব। দেখো ইংলিশটাকে ম্যাথ করে দিলাম, কিন্তু কোনো চেঞ্জ হইলো না। কেন চেঞ্জ হইলো না বলো তো কেউ একজন, বুঝটা বলো তো ম্যাথ। হ্যাঁ বলো, যে বলতেছিল সেই বলো। সাবজেক্ট চেঞ্জ করছো, মার্কস তো আর চেঞ্জ হয় নাই। হ্যাঁ ভেরি গুড, ঠিক ধরেছো, যে সাবজেক্ট চেঞ্জ করেছি আমরা, মার্কস চেঞ্জ করি নাই। কারণ আমাদের তো সাবজেক্ট শুধু চেঞ্জ করলে হবে না, আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে, আমাদের মার্কসটা হতে হবে 20। কিন্তু এখানে আমি সাবজেক্ট ম্যাথ চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার মার্কস তো 20 না, আমার মার্কস হচ্ছে 50, তাই না? এই যে আমি দেখতে পাচ্ছি 50। তো এখানে যে এই 50টাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে এখানে আমার 4 হবে। 50টাকে আমি যদি 20 করে দিই, তাহলে কিন্তু 4 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো না সবাই? এটাকে জি যদি আমি ভাইয়া। 10 করে দিই, দেখো আবার কিন্তু এটা 3 হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? একটা হচ্ছে কাউন্ট ইফ, সেখানে একটাই শর্ত দিব। আর একটা হচ্ছে কাউন্ট ইফ, সেখানে একটা শর্তের ভিতর আরেকটা শর্ত আমরা জুড়ে দিব। ঠিক আছে, আর শর্তগুলোকে মানে কিভাবে আলাদা করব, লিখবো কিভাবে, আমরা লিখবো কিভাবে, লিখবো আমরা এভাবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। কাউন্ট ইফ এর ক্ষেত্রে, আমরা কাউন্ট ইফটা লিখবো। কাউন্ট ইফ লিখে প্রথমে আমরা কি দিব, রেঞ্জ, দিয়ে দিব। রেঞ্জের পর কমা দিয়ে দিব, কমা দিয়ে কি দিব, ক্রাইটেরিয়া। ঠিক আছে, তারপরে বাট কাউন্ট ইফস এর ক্ষেত্রে আমরা কি দিব বলতো? একটা শর্তের ভিতরে আরেকটা শর্ত আর কি, রেঞ্জ দিব, ক্রাইটেরিয়া দিব, আবার ক্রাইটেরিয়া হবে। আবার রেঞ্জ দিব, আবার ক্রাইটেরিয়া দিব। এই তো, আর দিয়ে বোঝাচ্ছি রেঞ্জ, R1 দিয়ে বোঝাচ্ছি রেঞ্জ 1 প্রথম রেঞ্জ, তারপরে C1 দিয়ে বোঝাচ্ছি ক্রাইটেরিয়া 1 মানে প্রথম ক্রাইটেরিয়া। তারপরে এই শর্তের ভিতরে আরেকটা শর্ত দিব, যেমন রেঞ্জ 2 মানে দ্বিতীয় ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় রেঞ্জ, R2 মানে দ্বিতীয় রেঞ্জ, আর C2 মানে দ্বিতীয় ক্রাইটেরিয়া। বুঝতে পেরেছো না? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার তো নাকি, যে ইফস এবং কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর কাজ কি, মানে কিভাবে তারা কাজ করতেছে। এখন কথা হচ্ছে, আমি কাউন্ট ইফ এর কাজ কি কাউন্ট ইফস দিয়ে করতে পারবো?
কাউন্ট ইফ এর কাজ কি আমরা কাউন্ট ইফস দিয়ে করতে পারবো? অর্থাৎ এই যে এইটার কাজ কি আমরা এইটা দিয়ে করতে পারবো? বুসরা, কি মনে হয়, করতে পারার কথা কি? ভাইয়া ওইটার ক্ষেত্রে তো আমরা একটা জিনিসের বাইর করছি না, আর এটার ক্ষেত্রে তো আমরা ডবল বা তার বেশি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা তাহলে দেখি তো আসলে কাজ করা যায় কিনা। তো আমরা এখানে যেমন আমরা বাংলা ওয়ার্ডটা খুঁজেছি, আমরা পেয়েছি কত? বাংলাটা 4 বার পেয়েছি। তাহলে এখানে আমরা এই সেকেন্ড ক্রাইটেরিয়া গুলো ডিলিট করে দিই, দেখি তো কাজ করে কিনা। এখানেও আমরা ফর্মুলাটা কাউন্ট ইফ এর মতো করেই বসালাম, লিখলাম আমরা এখানে কাউন্ট ইফস, কিন্তু ফর্মুলাটা বসালাম ভিতরের রেঞ্জ এবং ক্রাইটেরিয়া একটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এর উপরে আর কোনো শর্ত দিলাম না, অর্থাৎ শর্তের ভিতরে আরেকটা শর্ত দিলাম না, দেখি তো কাজ করে কিনা। আর কাজ করলেও কি কাজ, কিভাবে কাজ করবে? দেখো 4 দেখাচ্ছে। 4 কেন দেখাচ্ছে বলো তো? কারণ এখানে আমরা কি খুঁজতে চাচ্ছি, যে B2 থেকে B13 এই রেঞ্জের মধ্যে ম্যাথ লেখাটা কতবার আছে তুমি খুঁজে বের করো। আমি ওকে এই কমান্ডটা দিচ্ছি, সে 4 দিচ্ছে আমাকে। দেখো এখানে ম্যাথ কিন্তু ঠিক 4বারই আছে, 1 2 3, এই যে 4, এই জন্য সে 4 দিচ্ছে। আমি যদি এখানে ম্যাথটাকে চেঞ্জ করে এইটা চেঞ্জ করে সায়েন্স দিয়ে দেই, দেখো এখানে কিন্তু 3 হয়ে গেল। বুঝতে পারছো? এই দেখো এখানে কিন্তু ম্যাথ করতেছে। তার মানে কি, আমি কাউন্ট ইফ এর কাজ কাউন্ট ইফস দিয়েও করতে পারবো। জাস্ট ডিফারেন্স কি, জাস্ট আমাকে এই যে এখানে দুইটা শর্তের জায়গায় একটা শর্ত দিতে হবে, অর্থাৎ দুইটা রেঞ্জ এবং দুইটা ক্রাইটেরিয়া না দিয়ে একটা রেঞ্জ এবং একটা ক্রাইটেরিয়া দিলেই সেটা কাউন্ট ইফ এর কাজ করবে। বুঝা গেছে? তার মানে কি, আমরা কাউন্ট ইফসটা শিখলেই আমাদের দুটো একসাথে শিখা হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে তাহলে আমরা এটা কেন শিখলাম? এটা শিখলাম কারণ হচ্ছে আমরা এরকম এরকম বিভিন্ন কন্ডিশন আমাদের সামনে আসতে পারে, যে ক্ষেত্রে আমাদেরকে কাউন্ট ইফ ব্যবহার করা লাগতে পারে। তো যেখানে কাউন্ট ইফ ব্যবহার যদি করি সেক্ষেত্রে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেরকম সিচুয়েশন গুলোতে আমরা কি করব, কাউন্ট ইফ ব্যবহার করব, কাউন্ট ইফস ব্যবহার না করি, অর্থাৎ সেক্ষেত্রে শুধু কাউন্ট ইফ ব্যবহার করব। ব্যাপারটা ক্লিয়ার তো সবার কাছে নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারোনি বা আরেকবার বুঝাই দিলে ভালো হয়, এরকম যদি মনে হয় তাহলে বলো আমাকে। ভাইয়া এখানে কি আমরা দুইটার বদলে তিনটা ক্রাইটেরিয়াও দিতে পারি? 3টা, হ্যাঁ 3টাও দেওয়া যাবে। আচ্ছা 3টা কি আমরা দিয়ে দেখবো? আমি অ্যাকচুয়ালি শিওর না 3টা দেওয়া যাবে কি না, তবে আমি অনেক আগে করেছিলাম তো এগুলো কাজ, অনেকদিন ধরে করা হয় না, দেখি 3টা হওয়ার কথা। তো আমরা দিয়ে দেখি প্রথমে এটা, এই রেঞ্জ। ভালো কথা বলেছো পুষ্টা, আমারও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমরা বাংলা খুঁজি নাকি? এবার কি খুঁজবো? এবার আমি ইংলিশ ইংলিশ খুঁজবো না, এবার বাংলা খুঁজবো। বাংলা ভ্যালু বেশি আছে, এই যে বাংলা কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি আরেকটা রেঞ্জ খুঁজবো, এই যে এই রেঞ্জ, এটা রেঞ্জ দিয়ে দিলাম। এই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কি খুঁজবো, যে বাংলায় 10 পেয়েছে কয়জন, ঠিক আছে, 10 দিয়ে দিলাম। তারপরে আরেকটা রেঞ্জ দিয়ে দিলাম, 10 পেয়েছে কিন্তু রোল হচ্ছে, 10 পেয়েছে কিন্তু রোল হচ্ছে তার 4 ধরে নিলাম, ঠিক আছে, তার রোল হচ্ছে 4। তিনটা, এবার আমরা আহ, তিনটা শর্ত বলে দেবো। এই যে এই শর্তের ভিতরে আরেকটা শর্ত, আবার ওই শর্তের ভিতরে আরেকটা শর্ত, ঠিক আছে। এবার আমরা ইন্টার দিলাম, দেখো আসছে 0। কেন? আমাদের এই জন্য, এটা বোঝার জন্য শর্তটা আমাকে আরো ভালোভাবে দেখতে হবে। দেখো আমি কি বলছি, যে B2 থেকে B13 পর্যন্ত বাংলা লেখা কয়টা আছে এটা খুঁজে বের করো। বাংলা লেখা কয়টা আছে? 1 2 3
4টা, এখান পর্যন্ত সে কাউন্ট করছে 4টা। তারপরে C2 থেকে C13, অর্থাৎ এই যে C2 থেকে C13 এই রেঞ্জে যে কয়েকটা তুমি বাংলা খুঁজে পেয়েছো তাদের মধ্যে কয়জন? একজনই শুধু, এই যে দেখতে পাচ্ছ শুধু একজন। আবার যে 10 পেয়েছে তার রোল 4 হতে হবে, অর্থাৎ D2 থেকে D13 তার রোল হতে হবে 4। কিন্তু যে 10 পেয়েছে তার রোল তো 5, তার রোল তো 4 না, যার কারণে এরকম একটাও ভ্যালু নাই, যার কারণে সে দেখাচ্ছে 0। তাহলে এখন দেখো আমরা যদি এই যে যে 4 যার রোল তার মার্কসটা যদি আমরা 10 করে দেই তাহলে কিন্তু এখানে 1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে 3টাতেও কাজ করতেছে আর 4টাতেও কাজ করবে। এই দেখো এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়া 4, ক্রাইটেরিয়া 3, ঠিক আছে? এই দেখো 4, 5 এরকম এমনকি এরকম ডট 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 দেওয়া আছে। তার মানে তুমি চাইলে অসংখ্য ক্রাইটেরিয়া এবং শর্ত এই কাউন্ট ইফস এর মধ্যে দিতে পারবে। বুঝতে পেরেছো? মানে একটা শর্তের ভিতরে আরেকটা, আরেকটা শর্তের ভিতরে আরেকটা, আরেকটা শর্তের ভিতরে আরেকটা। ব্যাপারটা কেমন যে বড় একটা বক্স আছে, সেই বড় বক্সের ভিতরে আর একটা ছোট বক্স, সেই ছোট বক্সের ভিতরে আরো একটা ছোট বক্স, সেই বক্সের ভিতরে আরো একটা ছোট বক্স, এরকম করে অসংখ্য তুমি দিতে পারবে, তার ভিতরে আরো একটা ছোট বক্স। বুঝতে পারছো? এভাবে তোমরা দিতে পারবে অসংখ্য অসংখ্য তোমরা দিতে পারবে, শর্ত দিতে পারবে, এবং এই শর্তগুলো ইউজ করে তোমরা একটা ডেটা, হাজার হাজার লাখ লাখ ডেটা থেকে তোমাদের ডিজায়ার বা তোমরা যে ডেটাটা চাচ্ছ সেটা কয়েক সেকেন্ডের ভিতরে খুঁজে নিয়ে আসতে পারবে বা কয়েক মিনিটের ভিতরে। বুঝতে পারছো? এমন কিছুই তোমার সামনে কোটি কোটি ডেটাও দেয়া থাকে। এই যে জাস্ট ছোট্ট একটা ফর্মুলা, এরকম এই ফর্মুলা গুলা ইউজ করে তোমাদের পক্ষে এরকম করে একটা ডেটা খুঁজে বের করে আনা পসিবল। বুঝতে পেরেছো? এভাবেই এক্সেল আমাদের জীবনের বিভিন্ন কাজগুলো অনেক সহজ করে দেয়। বুঝতে পেরেছো সবাই? জি জি ভাই। ভাইয়া। তার মানে এই যে তোমরা প্রথম এইখান থেকে এই যে এখান পর্যন্ত দেখতেছো, এটাকে ধরো সবচেয়ে বড় বক্স। এই বক্সের ভিতরে আবার এখান থেকে এই যে এখান পর্যন্ত যে শর্তটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আরেকটা, অর্থাৎ এই যে এটা ধরো তার থেকে ছোট বক্স, তারপরে এটা হচ্ছে সবচেয়ে ছোট বক্স। বুঝতে পারছো? মানে এই যে এই শর্তের ভিতরে, এই শর্তের ভিতরে এই শর্ত, এই শর্তটা ঢুকানো, আবার এই যে এই শর্তটার ভিতরে এই শর্তটা ঢুকানো। বুঝতে পারছো কিভাবে? আরেকবার বলি যে প্রথমে সে সাবজেক্ট থেকে বাংলা খুঁজে বের করবে, বাংলা কত আছে? 4টা। আবার বাংলা তারপর থেকে বাংলা 4টা, যে 4টা সে খুঁজে পেলো সেই 4টার ভিতরে 10 পেয়েছে কয়জন সেটা সে খুঁজে বের করবে। 10 কয়টা আছে? 2টা আছে, এই যে একটা, এই যে একটা। আবার এই যে 10 যে পেয়েছে 2জন, তাদের মধ্যে 4 রোলের আছে রোল, অর্থাৎ 4 রোলের কয়জন আছে? একজন। আর আমাদেরকে সে আউটপুট হিসেবে সেটাই দিচ্ছে 1। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার তো নাকি? কোনো ডাউট আছে? আর ডাউট থাকলে জানাইতে পারো। আচ্ছা ভাইয়া, আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা বাংলার বিটা ক্যাপিটাল লেটারে লিখেছি। যদি আমরা ওই বক্সের ভিতরে অর্থাৎ কাউন্ট আইএফএস এর ওখানে যদি আমরা বাংলা লেখাটাকে স্মল লেটারে লিখতাম। বাংলাটাকে স্মল লেটারে লিখলেও আসার কথা। এই যে আমরা দেখো তারপরেও আসবে, এই যে আসছে। এটা হচ্ছে কেস সেন্সিটিভ না। বুঝতে পেরেছো? কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ হলে যদি এই ফর্মুলা গুলা কেস সেন্সিটিভ হতো তাহলে আমাকে বড় হাতের জায়গায় বড় হাত এবং বড় হাতের লিখতে হতো, এবং মানে স্মল লেটারের জায়গায় স্মল লেটার। ঠিক আছে? আরেকটা তো এই বিষয়টা আরো ভালোভাবে জানা যায়, যেমন এই যে কাউন্টিভ লেখাটা কিন্তু আমি ছোট হাতের দিয়েছিলাম, ছোট হাতের দিলেও কাজ করতেছে, আবার বড় হাতের দিলেও কাজ করতেছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারেও কাজ করতেছে, স্মল লেটারেও কাজ করতেছে। দেখো আমি এটাকে ছোট হাতের করে দিই। ঠিক আছে? এই যে করে দিলাম, দেখো তারপরে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু অটোমেটিক্যালি পরে সে ক্যাপিটাল লেটারে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো?
এই দেখো এখানে বাংলা লেখাটাকে চোখে এভাবে না দিয়ে আমি ইয়ে করলাম। দেখো পুরোটাকে আমরা বাংলা দিয়ে দেখি দাও, তারপরেও হবে। ঠিক আছে, বুঝটা অনেক ভালো কোশ্চেন করেছো। এই দেখো বাংলা পুরোটাকে আমরা এভাবে লিখেছি, তারপরেও সে কাউন্ট করতে পারছে। তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে এক্সেলে আমরা যে ফর্মুলা লিখি সেই ফর্মুলা গুলা কেস সেন্সিটিভ না। ঠিক আছে, সবার মনে থাকবে তো নাকি? অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের এরকম করলে কোনো অসুবিধা হবে না। বা আমরা যদি এরকম করে লিখি যে বি বড় হাতের, এ ছোট হাতের, এন বড় হাতের, জি ছোট হাতের, এল বড় হাতের, এ ছোট হাতের, তারপরেও পারবে। দেখো যে পাচ্ছি, কাউন্ট করতে পারছি। দেখো আমি এখানে চেঞ্জ করে দিব, এটাকে চেঞ্জ করে দিই, এটাকে 4 করে দিই। দেখো এখানে 2 হয়ে যাবে এখন। দেখো কাউন্ট করতে পারছি। তো আমরা কি বুঝলাম, এটা এগুলো কেস সেন্সিটিভ না, আর ক্রাইটেরিয়া আমরা অসংখ্য দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। তাহলে আজকে আমরা জি কি কি ভাই। শিখলাম? কাউন্ট ইফ শিখলাম আর কাউন্ট Count ইফ শিখলাম। ওকে, তারপরে তোমাদের বই আর কি আছে? গ্রাফ কিভাবে তৈরি করতে হয় এক্সেল দিয়ে নাকি? আচ্ছা আজকে কি তোমরা শিখবে? মানে আমার সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমরা মনে রাখতে পারবে কিনা, এই জন্য জিজ্ঞেস করছি। আমি কি কন্টিনিউ করবো? জি ভাইয়া, গ্রাফটা শিখে নেই। আচ্ছা, ওকে, গ্রাফটা শিখলেই আমাদের 20 পেজ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। আমরা উৎপাদকের গ্রাফ তৈরি করি। আচ্ছা পরেরটা তো সেম হবে, বিভিন্ন ধরনের গ্রাফ আছে, অর্থাৎ আমাদের 21 পেজ পর্যন্ত শেষ হয়ে যাবে যদি আমরা গ্রাফটা শিখি। ওকে, আমরা গ্রাফটা চলে যাচ্ছি, যে আমরা এক্সেলে কিভাবে গ্রাফ তৈরি করবো। ঠিক আছে, আমরা যা আছে সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা গ্রাফ তৈরি করার জন্য কিছু কিছু ডেটা তৈরি করব। ঠিক আছে, একটা ছোট্ট একটা ডেটাবেস তৈরি করে নিব, তারপরে আমরা তাহলে আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? জি ভাইয়া। ওকে, আমরা আবার ধরি কিছু স্টুডেন্টের নাম ধরি। ঠিক আছে, স্টুডেন্ট নেম ধরলাম। ধরো যে এটা হচ্ছে বাংলা, বাংলার নাম্বার, এটা হচ্ছে ইংলিশের নাম্বার, এটা হচ্ছে ম্যাথের নাম্বার। ঠিক আছে, কিভাবে করবো? এভাবে না, আমরা টেম্পারেচার এবং ইয়ার, ঠিক আছে, এভাবে দেখি। ধরো এটা হচ্ছে ইয়ার, সালের নাম থাকবে, এবং হাইয়েস্ট টেম্পারেচার।
মানে এক একটা ইয়ার আমরা লিখবো এখানে। ধরো যে 2000 সাল, 2001 সাল, ঠিক আছে, এরকম করে আমরা বেশ কয়েকটা সালের নাম দেখবো। ধরো যে 2011 সাল পর্যন্ত দেখবো, ঠিক আছে। এখন ধরে নেই যে 2001 সালে আমাদের হাইয়েস্ট টেম্পারেচার ছিল 31 ডিগ্রি, ঠিক আছে, 31 ডিগ্রি। তারপরে ছিল 32 ডিগ্রি, তারপরে ধরলাম যে আবার 31 ডিগ্রি, তারপরে ধরলাম 35 ডিগ্রি, তারপরে ধরলাম যে আমার আবার 29 ডিগ্রি, তারপরে আবার দেখলাম যে 33 ডিগ্রি, ঠিক আছে, 35 ডিগ্রি, 37 ডিগ্রি, 30 ডিগ্রি, 31, 38, 40। অর্থাৎ ধরে নাও এটা একটা আনুমানিক একটা, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের 2000 সালে আমাদের হাইয়েস্ট টেম্পারেচার ছিল বাংলাদেশের 31, ধরে নিলাম এটা। এরকম করে সবগুলো আমরা ডেটাগুলো ধরে নিলাম। এখন এই ডেটা নিয়ে আমরা গ্রাফ তৈরি করি। তোমরা গ্রাফ তৈরি করছো না আগে এভাবে যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দিয়ে, এভাবে এক্স এক্সিস দিছো, ওয়াই এক্সিস এভাবে দিয়ে গ্রাফ তৈরি করছো না? যে হ্যাঁ, এই দিক বরাবর আমি ধরলাম যে ইয়ার, এদিক বরাবর ধরলাম যে টেম্পারেচার। মনে করো যে এটা হচ্ছে 2000, 2001, 2, 3, 4, 5, এরকম করে আমরা ভ্যালু বসাই এখানে। তারপরে এরকম করে পয়েন্ট বসাই, এরকম পয়েন্ট বসাই, এরকম পয়েন্ট বসাই, এরকম করে তারপরে পয়েন্ট গুলো এভাবে অ্যাড করে একটা গ্রাফ তৈরি করি না আমরা অনেক সময়? মনে আছে? হাতে করেছো কখনো এরকম? জি ভাইয়া। তো এটা এখন জি ভাইয়া। ঠিক সেম কাজটাই আমরা এবার হাতে করব না, এবার আমরা এক্সেল এর মাধ্যমে করব এবং খুব সহজে করব, খুব কম সময়ের মধ্যে করব। দেখো, এতগুলো ডাটা নিয়ে আমি যদি একটা গ্রাফ তৈরি করতে যাই, আমার কিন্তু অনেক সময় লাগবে, তাই না? এখানে তো অনেক কম ডাটাই নিয়েছি। আমি যদি বলতাম যে 1900 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তুমি আমাকে একটা গ্রাফ এঁকে দেখাও, তাহলে তোমার কতগুলো করা লাগতো? এভাবে করাটা অনেক বেশি সময় সাপেক্ষ না? তো এই যে যেন আমাদের কম সময় লাগে, এই জন্য আমরা ব্যাপারটাকে এরকম করছি যে এক্সেলে যদি আমি করি তাহলে কি হয়, আমার অনেক সময় বেঁচে যায়, প্লাস আমি অনেক ইফেক্টিভলি কাজটা করতে পারি। তো কিভাবে করব আমরা, সেটাই আমরা এখন দেখব, ঠিক আছে? ওকে, আমরা ফার্স্ট অফ অল ইনসার্টে চলে যাব। এই যে উপরে দেখতে পাচ্ছ ছোট করে ইনসার্ট লেখা, আমার মাউস কার্সরের এখানে দেখতে পাচ্ছ, সবাই জুম করে দেখো স্ক্রিন, দেখতে পেলে রেসপন্স করো। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। সবাই সবাই দেখতে পাচ্ছ? মুনতাহা, মুনতাহা কি ক্লাসে আছো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে দেখো এই যে এখানে এই যে চার্টস নামে একটা অপশন আছে। এই যে অনেক ছোট করে যদিও দেখা যাচ্ছে এখানে, এখানে বড় করতে পারতেছি না, আমি বড় করতে পারলে তোমাদের দেখাই দিতাম। এই যে এখানে চার্টস, আমার মাউস কার্সারের এখানে দেখো, জুম করলে দেখতে পাবে এখানে চার্টস লেখা আছে। তো এই চার্ট থেকে আমি ইয়া করতে পারবো, আমি একটা চার্ট তৈরি করতে পারবো। ফার্স্ট অফ অল আমি কি করব, আমার এখানে এই যে ভ্যালু গুলো আমি এখানে এইভাবে সিলেক্ট করে নিব, কোন ভ্যালু গুলো দিয়ে আমি একটা গ্রাফ বানাতে চাই, ঠিক আছে? এই যে আমি ইয়ার এবং টেম্পারেচার, এই ভ্যালু গুলো দিয়ে আমি ইয়ে বানাতে চাই না, একটা চার্ট। তাহলে আমি যে ভ্যালু গুলো এভাবে সবগুলো ভ্যালু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ইনসার্ট, আমি একটা চার্ট তৈরি করব, ঠিক আছে? এই যে এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, ঠিক আছে? এই যে এটাকে বলে পাই চার্ট, এটাকে বলে, একটা চার্টের নাম এক একটা, ঠিক আছে? এটাকে বলে বাবল চার্ট, তারপরে এটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক চার্ট, এই যে এইটার নাম হচ্ছে হায়ারার্কি চার্ট, এটাকে নাম হচ্ছে বার চার্ট, ঠিক আছে? এটার নাম, এটাও বার চার্ট এক ধরনের, বা এটাকে রাডার চার্টও বলে,
ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে পিভট চার্ট চার্ট, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের চার্ট আছে, এটা হচ্ছে পাই চার্ট। তো আমরা সবগুলো চার্টই দেখবো যে কোন চার্টে আমাদের ভ্যালু গুলো কেমন আসছে, ঠিক আছে?